নয়, তার সাথে ওখানকার যে সমস্ত মানুষ আছে তাদেরও টাইম যে সেই এনার্জিটা ভীষণভাবে অতিক্রম করা যাবে না। ২৪ ঘন্টার মধ্যে সেই জিনিসটা কিন্তু পেয়ে গেছে। মনে হয়েছিল যে আমি মরে যাবো, আমি আর বাঁচবো না। কোনোভাবে বাঁচা সম্ভব নয়। কিভাবে বাঁচবো আমি? রাধে রাধে নর্মদে হর। তো আগের পর্বে আমি আপনাদেরকে বলেছি যে আপনারা পরিক্রমা, মা নর্মদার পরিক্রমার প্রস্তুতি কেমনভাবে নেবেন, কি, কি করবেন সমস্ত কিছু বলেছি। তো এই পর্বে আমি আপনাদেরকে বলব মা নর্মদার পরিক্রমা চলাকালীন আপনারা কি, কি করবেন, কি, কি করবেন না। এবং তারপরে মা নর্মদার পরিক্রমাতে গিয়ে আমার কি অনুভূতি হয়েছে সেই সমস্ত কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলছি যে পরিক্রমা করা চলাকালীন তো আপনারা কি করবেন আর কি করবেন না। প্রথমত পরিক্রমা কখন শুরু হয়? পরিক্রমা শুরু হয় দেব উঠনী একাদশী থেকে এই পরিক্রমা শুরু হয় চতুর্মাসের পর থেকে। এখন অনেকেই দেখা যায় যে দুর্গাপুজোর পরেই সবাই পরিক্রমা শুরু করে দেয়। কিন্তু এটা নিয়ম নয়। দেব উঠনী একাদশীর পরেই কিন্তু পরিক্রমাটা শুরু করতে হয়। শুধু নিয়ম নয়, তার সাথে ওখানকার যে সমস্ত মানুষ আছে তাদেরও অনেক ক্ষতি হয়। কারণ ওই টাইমটা তাদের ফসল কাটার, ফসল তোলার সময়। সেই সময় যদি আমরা পরিক্রমা শুরু করি তাহলে তারা মাঠের কাজ বাদ দিয়ে আমাদের কিভাবে সেবা যত্ন করবেন সেসব করে। যার কারণে ওনাদের কিন্তু ফসলের অনেক ক্ষতি হয়ে যায়, যেটা আমি শুনেছি। তো সেই কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন দেব উঠনী একাদশী থেকেই পরিক্রমা শুরু করতে, তার আগে নয়। আচ্ছা, কোথা থেকে শুরু করবেন? পরিক্রমা আমি দুটো জায়গা থেকে বলেছি। এছাড়াও মা নর্মদার যেকোনো ঘাট থেকেই কিন্তু এই পরিক্রমা শুরু করা যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে পরিক্রমা, এই পরিক্রমা চলাকালীন ব্রহ্মচর্য পালন করা কিন্তু একান্ত প্রয়োজনীয়। তো ব্রহ্মচর্য পালন করবেন। কোনো রকম নেশা এই পরিক্রমা চলাকালীন করবেন না। নিজের বিছানা, নিজের আসন সবসময় ব্যবহার করবেন। কোনোভাবে অন্যের আসন বা অন্যের বিছানা ব্যবহার করবেন না। এগুলির অনেক কারণ আছে। কারণ একটা হচ্ছে আপনার এনার্জি। কার কেমন এনার্জি, সেই এনার্জিটা ভীষণভাবে এফেক্ট করে। তো সেই ক্ষেত্রে নিজের জিনিস ইউজ করা সবথেকে বেশি ভালো আমার মনে হয়। তো সবসময় নিজের বিছানা, নিজের আসন, পূজার যে আসন, সেই আসনে বসেই পূজা করবেন। নিজের বিছানায় শয়ন করবেন। তো আর সবসময় মেঝেতে মেঝেতে চেষ্টা করবেন মেঝেতে শোয়ার। কোনো জায়গায় যদি কোনো খাটের বা কিছু ব্যবস্থা থাকে সেক্ষেত্রেও চেষ্টা করবেন মেঝেতে শোয়ার। তো আর সাদা বস্ত্র অবশ্যই ব্যবহার করবেন। এই পরিক্রমার নিয়ম কিন্তু সাদা বস্ত্র পরে কিন্তু এই পরিক্রমা করতে হয়। পরিক্রমা শুরু করা এবং পরিক্রমা শেষ, এই দুটো টাইমেই কিন্তু আপনাকে মা নর্মদার পূজন করতে হবে এবং তার সাথে কন্যা পূজনও করতে হবে। এটা কিন্তু আবশ্যক একটি নিয়ম। আচ্ছা, তারপরে পরিক্রমার সময় মা নর্মদার মূল স্রোত কিন্তু অতিক্রম করা যাবে না। কোনোভাবেই মা নর্মদার মূল স্রোত কিন্তু অতিক্রম করবেন না পরিক্রমা চলাকালীন। পরিক্রমা চলাকালীন কোনো হোটেল, রেস্টুরেন্টের খাবার খাবেন না। সবসময় চেষ্টা করবেন মন্দির, আশ্রম এখানেই থাকতে আর এখানকার খাবারই খেতে। কারণ এটা একটি আধ্যাত্মিক আপনার পরিক্রমা। এটা কোনো ভ্রমণ নয়। সেই ক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে সাত্ত্বিকতা বজায় রাখতে হবে। সেই সাত্ত্বিকতা বজায় রাখতে গেলে আপনাকে কিন্তু হোটেলের, রেস্টুরেন্টের খাবার খেলে কিন্তু সেই সাত্ত্বিকতা বজায় থাকবে না। তার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে হোটেল, রেস্টুরেন্ট এড়িয়ে চলতে। আপনি সবসময় কোনো আশ্রম, কোনো মন্দির এইসব জায়গায় থাকার চেষ্টা করবেন এবং এইসব জায়গারই খাদ্য গ্রহণ করবেন। আচ্ছা, এই পরিক্রমাটা কখনোই ভাববেন না যে এই পরিক্রমাটা একটা ভ্রমণ বা এই পরিক্রমাটা একটা পিকনিক। এই পরিক্রমা কিন্তু কোনো পিকনিক বা ভ্রমণ নয়। এই পরিক্রমা হচ্ছে একটি গভীর আধ্যাত্মিক পরিক্রমা।
তাই সবসময় সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন আর সেইভাবেই চলার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন কিভাবে মায়ের নাম জপ করা যায়, আ পূজা পাঠ করা যায়, তার মধ্যে দিয়েই সময় কাটানো যায়। তো এই ছিল কিছু বিষয় যে বিষয়গুলো আ পরিক্রমার জন্য ভীষণই প্রয়োজনীয়। আপনাদেরকে জানালাম। এরপরে আসি যে পরিক্রমা চলাকালীন আমার কি অনুভূতি হয়েছে। পরিক্রমা চলাকালীন শুধু আমার নয়, যেই পরিক্রমা করবে এই পরিক্রমার কিছু না কিছু অনুভূতি তার হবেই। প্রথমত বলা হয় যে এই পরিক্রমা যেদিন থেকে আপনি শুরু করবেন সেদিন থেকেই মা নর্মদা আপনার সমস্ত দায়িত্ব নিয়ে নেবে। এমনকি আপনি যদি এই পরিক্রমায় কিচ্ছু না নিয়েও বেরোন, মনে করেন আপনি পরিক্রমায় করবেন কিন্তু আপনার কাছে কিচ্ছু নেই। মা নর্মদা আপনাকে সমস্ত কিছু জোগাড় করে দেবে। এই নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। যদি আপনি খালি হাতে যান, তো মা নর্মদা পরিক্রমার জন্য যা, যা লাগবে সবকিছু আপনাকে জোগাড় করে দেবে। এটাই মনে হয় একমাত্র পরিক্রমা যেখানে খালি হাতে কোনো টাকা-পয়সা ছাড়াই বিনামূল্যে পরিক্রমা করা যায়। অন্য কোনো জায়গায় এই জিনিসটা সম্ভব নয়। আর পরিক্রমার পরে করতে, করতে এটা আপনার সদাই মনে হবে যে মা আপনার সঙ্গে রয়েছে। আপনি আ যখনই তাকে ডাকবেন, তখনই সাড়া পাবেন। আপনার একটা অনুভূতি হবে যে সদা সর্বদা মা আপনার সঙ্গে, সঙ্গেই আছেন। তাই এই পরিক্রমায় কোনো ভয়ের বিষয় নেই। আ কোনো, কোনো ভয়ের বিষয় নেই। এই পরিক্রমা আপনি খালি হাতেও শুরু করতে পারেন। সবকিছু মা ব্যবস্থা করে দেবেন। আর আমার যেটা মনে হয়েছে পরিক্রমা চলাকালীন, পরিক্রমাতে আমার মনে হয়েছে প্রতিটা সময় যেন মা আমার সঙ্গে, সঙ্গেই পরিক্রমা করছে। যখনই কোনো অসুবিধাতে পড়েছি, সঙ্গে, সঙ্গে সেই অসুবিধা থেকে মা আমাকে বের করে এনেছে। শুধু আমাকে নয়, প্রত্যেকটা পরিক্রমাবাসীকে। প্রত্যেকটা পরিক্রমাবাসী কাছ থেকেই আমি এটা শুনেছি যে যখনই যেটা অসুবিধা হয়েছে বা যেটা প্রয়োজন হয়েছে, সেটা কিছু ঘন্টার মধ্যে কারোর ক্ষেত্রে ২৪ ঘন্টার মধ্যে সেই জিনিসটা কিন্তু পেয়ে গেছে। ওখানে গিয়ে আপনার পরিক্রমা করতে, করতে আমার মনে হয় এটা একটি সিদ্ধি, একটি সিদ্ধি লাভ হয়ে যায় যে আ আপনি যেটা বলবেন সেটা সত্যি হতে শুরু করবেন। আপনি যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন। এটা একটা মায়ের বড় কৃপা। আপনার মনে হলো আপনার এই জিনিসটা খেতে ইচ্ছা করছে, মা ঠিক আপনাকে সেই জিনিসটা খাওয়াবে। এটা একটা অদ্ভুত ব্যাপার যেটা একমাত্র পরিক্রমাতে গেলেই আপনারা বুঝতে পারবেন। তো কিছু, কিছু ক্ষেত্রে যেরকম রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। তো মায়ের নাম নিতে, নিতে কোথা থেকে লোক এসে রাস্তা দেখিয়ে দিয়েছে। এটা আমার ক্ষেত্রে নয়, আপনি করলে আপনিও বুঝতে পারবেন যে কোনো জায়গায় কোনো আপনি রাস্তায় ভুল করে ফেলেছেন, কোনো ভুল রাস্তায় চলে গেছেন। আপনি শুধু মায়ের নাম স্মরণ করবেন। কেউ না কেউ এসে আপনাকে ঠিক রাস্তা দেখিয়ে আপনাকে ঠিক পথে নিয়ে চলে যাবে। এটা একটা বিরাট পাওয়া। এটা এটা অবশ্যই মায়ের কৃপা। তো আমার সাথে কিছু জিনিস যেগুলো আমার মনে হয়েছে মায়ের বিরাট কৃপা। সেটা হচ্ছে আ আমি একটি জায়গায় বিকেল ৪:০০ নাগাদ একটি আশ্রমে পৌঁছাই। আশ্রমটির নাম ছিল আ রাইগাঁও। জায়গাটার নাম ছিল রাইগাঁও। তো সেই ৪:০০ নাগাদ আশ্রমটায় পৌঁছাই এবং পৌঁছে দেখি আশ্রমে কেউ নেই। আ রাস্তার পাশেই আশ্রমটি। আশ্রমটিতে কেউ থাকে না। আশ্রমটিতে একটি বড় ঘর আছে। রান্নার সমস্ত ব্যবস্থা আছে। রান্নার জিনিসপত্রও আছে। জলের একটু অসুবিধা। আর যে মেইন গেট সেই গেটটায় কিন্তু তালাও নেই। আ তো এইবার ওইখানটা আমার মনে হয়েছে আমার পক্ষে একলা থাকাটা একটু প্রবলেম। তো আমি সামনে যে দোকানদার ছিল তাদের সাথে গিয়ে কথা বলি। তারা বলল, "হ্যাঁ, এই আশ্রমে লোকজন থাকে। আপনিও থাকতে পারেন। কোনো অসুবিধা নেই।" আ তো আমিও সেই ভরসায় বলল, "আরেকটু পরে সমস্ত পরিক্রমাবাসীরা আসতে শুরু করবে। আপনার কোনো অসুবিধা হবে না।" আমি একলাই ছিলাম। তো আমি ভাবলাম ঠিক আছে। এই ভেবে আমি ওয়েট করছি। উম ওয়েট করতে, করতে প্রায় ৫ টার কাছাকাছি বাজে।
তখনও দেখছি যে কেউ আসছে না আশ্রমটায়। আমার তখন মনে হলো যে এই আশ্রমটায় আমার পক্ষে একা থাকাটা বোধহয় ঠিক নয়। জানি না কেন মনে হয়েছে, হয়তো মাই মনে করিয়েছে। আ এই আশ্রমটায় আমি একলা থাকতে পারব না। তো আমি তখন ডিসাইড করলাম যে আমি এর পরের যে আশ্রমটা আছে সেই আশ্রমে চলে যাব। কিন্তু সামনের দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করতে তিনি বলল এখান থেকে প্রায় ৮-৯ কিলোমিটার দূরে একটি আশ্রম আছে। তার আগে মাঝখানে কোনো আশ্রম নেই। আপনি যেতে, যেতে কিন্তু আ রাত্রি হয়ে যাবে। আর রাস্তাটা ছিল জঙ্গলের রাস্তা। আর ওখানকার রাস্তায় লোকজন একদম থাকে না। সন্ধ্যের পর আর লোকজন দেখাই যায় না। আপনার কিন্তু অসুবিধা হবে। কিন্তু আমি সেই মুহূর্তে আমি আ বল বিশ্বাস করি যে মায়ের কৃপা থাকলে সবকিছু হয়। তো মায়ের উপর ভরসা করে আমি আশ্রম ছেড়ে বেরিয়ে যাই। এবং আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না। ১ ঘন্টারও কম টাইমের মধ্যে আমি পরবর্তী আশ্রমে পৌঁছে যাই। আমি নিজেও জানি না যে আমি এত তাড়াতাড়ি আশ্রমে কিভাবে পৌঁছালাম। কারণ আমি ১ ঘন্টায় বড্ড-জোর ৩ কিলোমিটার হাঁটতে পারি। খুব জোরে হাঁটলে আমি ধরলাম সেটা ৪ কিলোমিটার। কিন্তু ৮ কিলোমিটার হাঁটা কিন্তু ১ ঘন্টা টাইমের মধ্যে করা কোনোভাবেই সম্ভব ছিল না। আর আমি পুরো ৮ কিলোমিটার ১ ঘন্টার আগেই, অনেক আগেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম তার পরবর্তী আ আশ্রমে। তাহলে এটাকে কি বলবো? মিরাক্কেল মায়ের আ কৃপা? আমার কাছে এটা মায়ের কৃপা। আমি মায়ের নাম নিতে, নিতে মাকে ডাকতে, ডাকতে পৌঁছে গেছিলাম পরবর্তী আশ্রমে। তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া, বিশাল বড় মায়ের কৃপা। আর এছাড়া তো ছোট, ছোট অনেক ঘটনা আছে। রাস্তা গুলিয়ে ফেলা, কিছু না পাওয়া, কোনো দরকারি জিনিস যেটা আ পাওয়া যাচ্ছে না কোনোভাবেই, আ সেটাও পেয়ে গেছি মায়ের কৃপায়। আ আমার যেরকম বলেছিলাম ১ম বারেই আমার ব্যাগ গিয়েছিল, ছিঁড়ে গেছিল। তো সেটা আমার খুব অসুবিধা হচ্ছিল। সেটাও আমি পেয়ে গেছিলাম। যেখানে সবাই বলছিল যে, "যতক্ষণ না তুমি শহরে পৌঁছাবে, ততক্ষণ কিন্তু তুমি ব্যাগ কিনতে পারবে না।" তো ওখান থেকে শহর অনেক দূরে ছিল। আ মোটামুটি ৫০-১০০ কিলোমিটার দূর ছিল ওখান থেকে শহর। তো আমি খালি ভাবছিলাম যে এতটা রাস্তা আমি কি করে এই ব্যাগটা নিয়ে যাবো? আমার খুবই অসুবিধা হচ্ছে। সেখানে আমি একজনকে জিজ্ঞাসা করি যে ডিন্ডোরি শহরে পৌঁছাতে আর কত টাইম লাগবে? তিনি আমাকে জিজ্ঞাসা করেন যে, "কেন তোমার কি কিছু দরকার?" তো আমি বললাম, "হ্যাঁ, আমার ব্যাগের দরকার ছিল, তাই জন্য।" বলছে, "ডিন্ডোরি পৌঁছাতে তোমার এখন অনেক দেরি, অনেক টাইম লাগবে।" তিনি কিন্তু আমাকে কিচ্ছু বলেনি যে, "তোমার ব্যাগ আমি এনে দেবো" বা কিছু, এরকম কিছুই আমাকে জানায়নি। তো তারপরে সেই আশ্রমে, যে আশ্রমে ওই ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছিল, সেই আশ্রম থেকে আ টিফিন করে বেরিয়ে গিয়েছিলাম এবং পরবর্তী আশ্রমে চলে গেছিলাম। তারপরে সন্ধ্যেবেলা দেখলাম যে সেই ভদ্রলোক ওখান থেকে জিজ্ঞাসা করে আ আমি যে আশ্রমে উঠেছি সেই আশ্রমে চলে এসছে এবং সঙ্গে ব্যাগ নিয়ে এসছে। সেটাও আমার মনের মতন ব্যাগ। মানে আমি যে ব্যাগটা বারবার দেখছিলাম ফোনে যে Flipkart থেকে অর্ডার করব না কি করব, যেরকম ধরনের ব্যাগের দরকার সেম টু সেম সেরকম ব্যাগ আমার জন্য নিয়ে এসছে। এটাও আমার কাছে একটা বড় পাওয়া ছিল। মায়ের একটা আশীর্বাদ। আরেকটা অনেক বড় ঘটনা। ১ম এর দিকে যদি এপিসোড আপনারা আমার দেখে থাকেন তাহলে দেখবেন যে এক জায়গায় আমি বলেছিলাম যে কাল আমার সাথে একটা বিরাট বড় মিরাক্কেল ঘটে গেছে। যেটা আমার পরিক্রমা শেষ হওয়ার পরেই আপনাদেরকে আমি জানাতে পারবো। তার আগে জানাতে পারব না। তো সেটা সত্যিকারের আমার কাছে একটা বিশাল বড় মিরাক্কেলই বটে। কারণ আ সেটা আমার জীবন মরণের ব্যাপার ছিল। একটি আশ্রমে আমি আপনাদের আগেই বলেছি যে নর্মদার তটে একটা জিনিস খুব খারাপ, সেটা হচ্ছে কারেন্টের তারগুলো ঠিকঠাক ব্যবস্থিত নয়। অব্যবস্থিত হয়েই থাকে। তো সেরকমই একটা ঘটনা আমার সাথে ঘটেছিল। যেটাতে হয়তো আমারও অনেকটাই দোষ ছিল। আ আমার হয়তো আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। তো একটি আশ্রমে আমি উঠেছিলাম। সেই আশ্রমে
যেখানে জামাকাপড় কাচা ধোয়ার ব্যবস্থা আছে, বাথরুম আছে। তার উপর দিয়েই একটি ইলেকট্রিক তার গেছে। এবং ইলেকট্রিক তারটা দেখলে মনে হবে না যে ওতে কোনো বিদ্যুৎ চলাচল করছে। এদিকে জাস্ট একটা কাঠের মধ্যে জড়ানো আর ওদিকে আপনার একটা গাছের মধ্যে জড়ানো। ভালো করে লক্ষ্য করে আমি দেখলাম যে কোথাও দিয়ে বিদ্যুৎ সংযোগ নেই। তো আমার সেই সময় মনে হয়েছিল যে ওটা হয়তো অনেক সময় ইলেকট্রিক তার যখন নষ্ট হয়ে যায় তখন টাঙানো হয় জামাকাপড় শুকোতে দেওয়ার মতো। তো আমারও মনে হয়েছিল যে ওই তারটা হয়তো ওইজন্যই যেহেতু একদম আ যেখানে জামাকাপড় কাচা হচ্ছে তার উপর দিয়ে। তো আমার মনে হয়েছিল যে এটাতে কোনো ইলেকট্রিক নেই। এটা হয়তো আপনার এমনিই তার জামাকাপড় শুকোতে দেওয়ার জন্য। ভিজে জামাকাপড় আমি রীতিমতো তাতে শুকোতে দিতে যাই এবং দিতে গিয়ে জামাটা পড়ে যায়। এটাও হয়তো মায়ের একটা ইঙ্গিত যেটা আমি বুঝতে পারিনি। এবার পড়ে যাওয়ার পরে দেখি জামাটায় প্রচুর ধুলো লেগেছে। তো আমি বলি, "আগে তারটা পরিষ্কার করি, তারপরে জামাকাপড়টা শুকোতে দেবো।" তো এই ভেবে আমি জল হাতে তারটা পরিষ্কার করতে গেছি। কোনো এক জায়গায় কাটা ছিল সম্ভবত। তারটা। পরিষ্কার করতে গিয়েই দেখলাম আমার কারেন্ট আমার হাতে ধরে নিয়েছে। এবং আমি কোনো কথা বলতে পারছি না। আমার অর্ধেক জামাকাপড় ভেজা। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটাও ফ্লোর। সেখানেও জল পড়ে আছে। এরকম অবস্থা। আর জানেন জল আর কারেন্ট খুব বেশি আকর্ষণ করে। তো একটা সময় এটা হতে আমার জীবন বেরিয়ে যাওয়ার মতন অবস্থা। আমি ইলেকট্রিকের তারটা ধরে দাঁড়িয়ে আছি। মুখ থেকে আমার কোনো স্বর বেরোচ্ছে না। আমি কাউকে ডাকতে পারছি না, চারিদিকে কাউকে দেখতে পাচ্ছি না। সেদিন আশ্রম ফাঁকা ছিল। কারণ সকালবেলা সবাই বেরিয়ে গিয়েছিল। আমি শুধু থেকে গিয়েছিলাম এই কারণে, কারণ আমার প্রচুর জামাকাপড় অপরিষ্কার হয়ে গিয়েছিল। সেই জামাকাপড়গুলো আমি পরিষ্কার করব বলে থেকে গেছিলাম। যে জামাকাপড়গুলো পরিষ্কার করে তারপরে দুপুরের খাবার খেয়ে তারপরে আমি আশ্রম থেকে বেরোবো। আজকে সকালে আর বেরোবো না। এবার ওই অবস্থা একটা টাইমে মনে হলো আমার আমি আর বাঁচবো না। আমার শেষ সময় শেষ। এখানে নর্মদার তটেই আমার প্রাণ চলে যাবে। কি মনে হয়েছিল আমার মুখ দিয়ে লাস্ট বারের মতন একবার বেরিয়েছিল, "মা নর্মদা।" আপনারা বললে বিশ্বাস করবেন না, সঙ্গে, সঙ্গে আমার ইলেকট্রিক তার থেকে হাত ছেড়ে গেল। শুধুমাত্র আমি একবার বলেছিলাম, "মা এই কথাটা বলতে সঙ্গে, সঙ্গে মানে আমার এখনো বলতে চোখে জল আসছে। যে সঙ্গে, সঙ্গে আমার হাতটা ছেড়ে যায় এবং আমি প্রাণে বেঁচে যাই। মা আমার নতুন জীবন দান করে। নতুন জীবনই বটে। সেই সময় দাঁড়িয়ে সত্যিই মনে হয়েছিল যে আমি মরে যাবো। আমি আর বাঁচবো না। কোনোভাবে বাঁচা সম্ভব না। কিভাবে বাঁচবো আমি? আশেপাশে কোনো লোক নেই যে ইলেকট্রিকটা বন্ধ করবে। কেউ কিচ্ছু নেই, কোনো ব্যবস্থা নেই আমাকে বাঁচানোর মতন। শুধু একটা নাম, মা নর্মদা। সঙ্গে, সঙ্গে আমার হাতটা ছেড়ে যায়। আর আমি প্রাণে বেঁচে যাই। তাহলে বুঝতে পারছেন মায়ের কত কৃপা। তো এরকম অবস্থা হয়, আমি পাশেই যে জলের যে ড্রামগুলো থাকে সেই ড্রামটা ধরে দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে আমার চোখ দিয়ে জল আসে। আমার শরীরে তখন আর কোনো, কোনো শক্তিই নেই। নিজের পায়ে নিজে ঠিক করে দাঁড়াবো সেটাও শক্তি নেই। খুব খারাপ অবস্থা হয়ে যায়। তারপরে উম ওই আশ্রমের যে সেবায়েত ছিল সে আমাকে দেখতে পায়। সে এসে বলে, "মাতাজি কি হয়েছে আপনার?" তাকে বলি। তিনি তাড়াতাড়ি করে আমাকে ধরে বসান। গরম দুধ-টুধ এনে দেন। তারপরে আস্তে, আস্তে ঠিক হয়ে যায়। তো এটা আমার কাছে একটা বিশাল বড় মায়ের আশীর্বাদ। এর থেকে বড় আর কিছু হতে পারে না। তো এটা বিশাল বড় একটা ঘটনা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আপনাদেরকে সবসময় আমি পরামর্শ দেব যে পরিক্রমা চলাকালীন একটু ইলেকট্রিকের তারটা একটু দেখে চলবেন। ওখানে সত্যি ইলেকট্রিকের তারের খুব খারাপ অবস্থায় পড়ে থাকে চারিদিকে। তাই আপনারা একটু দেখবেন। তো সেই দিনকে আমি আর আশ্রম থেকে বেরোই না। ওখানেই থেকে যাই। আ উনি বলেন আশ্রমের যে সেবায়েত ছিলেন তিনি বলেন যে, "মাতাজি আজকে আর আপনি যাবেন না। আপনি আজকে থেকে যান। আ কালকে আপনি চলে যাবেন।" তো আমি বলি, "ঠিক আছে।" কিন্তু যতক্ষণ থেকেছি আমি তারপরে সন্ধ্যেবেলার টাইমেই সব পরিক্রমাবাসী আসতে শুরু করে।
সারাক্ষণ আমি পরিক্রমাবাসীদের গিয়ে দেখতে থেকেছি যে ওই তারে কেউ জামাকাপড় শুকোতে দিচ্ছে না তো, ওই তারের সাথে কারোর কিছু হচ্ছে না। সবাইকে বলেছি, সবাইকে আ আমি সতর্ক করার চেষ্টা করেছি। তো আপনারাও পরিক্রমা করলে এটা একটু সতর্ক হয়ে থাকবেন। মা তো আছেই, আ কোনো চিন্তা নেই। মায়ের তটে মা কোনোদিনই তার ভক্তকে এমন কোনো অবস্থার মধ্যে ফেলবে না, যেটা একটা খারাপ কিছু ঘটনা ঘটে। সবসময় মায়ের উপর ভরসা রাখতে হবে। মায়ের উপর ভরসা রাখলে সমস্ত বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন। ভালোভাবে আপনি পরিক্রমা সম্পূর্ণ করতে পারবেন। শুধু মায়ের উপর বিশ্বাস রাখতে হবে, আর কিছু না। তো এই ছিল আমার পরিক্রমার অনুভূতি। আর বললাম আমি পরিক্রমায় কি করবেন, কি করবেন না। একজন কোয়েশ্চেন করেছিল যে, "দিদি, আ পিরিয়ডস চলাকালীন কিভাবে কি করব ওখানে? তেমন তো ব্যবস্থা নেই।" তো সত্যিই এটা একটা প্রশ্ন যে মেয়েদের এই সময়টা একটু অসুবিধা হয়। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনাকে আমি জানাচ্ছি যে যে সময় আপনার পিরিয়ড স্টার্ট হবে সেই সময় আপনি কোনো আশ্রমে বা কোনো যদি গৃহস্থে যেখানেই সেখানে আপনি আ উম ৩-৪ দিনের জন্য থেকে যাবেন। এতে আপনার কোনো অসুবিধা হবে না। আর আশ্রমে একটু জানিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনার জন্য একটু আলাদা ব্যবস্থা করে দেবে। আ আপনার যে আসন সেটা একটু আলাদা করে লাগিয়ে দেবে, ব্যাস এটুকুনি। আ আর কোনো প্রবলেম আপনার হবে না, এটুখানি। আর যদি কোনো গৃহস্থে থাকেন সেখানেও আপনি জানিয়ে দেবেন যে আপনার এই অসুবিধা আছে, আপনি কদিন থাকতে চান। তারা সাদরে আ খুব যত্নের সঙ্গে আপনাকে রেখে দেবে। কোনো অসুবিধাই আপনার হতে দেবে না। আমি আগের সমস্ত ভিডিওতে জানিয়েছি যে নর্মদার তটের মানুষরা কত ভালো। কত সুন্দর ভাবে তারা আপনাদেরকে আ সুন্দরভাবে যত্ন করে। ওদের যে আ মানে মানুষকে সেবা করার ভাবটাই আলাদা রকমের। ওরা পরিক্রমাবাসীকে মা নর্মদা রূপেই পুজো করে। তাই এক্ষেত্রে অসুবিধার কোনো কারণ নেই। আ আপনি শুধু একটু জানিয়ে দেবেন। এতেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এরপরেই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যথাসম্ভব উত্তর দেওয়ার। নর্মাদে